দেখো আজকে 5টা প্রশ্ন। তবে হ্যাঁ, আজকে আমি মক টেস্টটা দিতে পারিনি, কারণ আজকে বাবাকে নিয়ে একটু আমি হসপিটালে গিয়েছিলাম। তো যদি এগুলো কিন্তু টেক্সট বুকের যে এসএসসি এক্সামস রয়েছে, সেখানে যে অ্যাকচুয়ালি ম্যাথস সেকশনের যে কুইজগুলো রয়েছে না, সেখান থেকে আমি এই মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন পিক করেছি। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। If a person covers three equal distance at a speed of 60 km per hour, 25 km per hour and 40 km per hour, ঠিক আছে, একজন ব্যক্তি রয়েছে, তিনটে স্পিডে যাচ্ছে। 60 কিলোমিটার পার আওয়ার বেগে কখনো যাচ্ছে, কখনো 25 কিলোমিটার পার বেগে, কখনো কিন্তু 40 কিলোমিটার পার আওয়ার বেগেও যাচ্ছে। তাহলে আমরা সেখানে বলি, এবং তিনটে ডিস্টেন্স কিন্তু ইকুয়াল ইকুয়াল ঠিক আছে। তাহলে আমাকে বলেছি এভারেজ স্পিড কত। তো ইকুয়াল ডিস্টেন্স নেওয়ার জন্য আমরা কী করবো না, 25, 40 আর 60-এর এলসিএম নেবো। ঠিক আছে, ডিস্টেন্সটা নেওয়ার জন্য সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমরা জানি এভারেজ স্পিড কী হয়। অ্যাকচুয়ালি আমাদের এভারেজ স্পিড যেটা হয়, এভারেজ স্পিড কী হয় না, এভারেজ স্পিডের ফর্মুলাটা কী হয় না, ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স হয়। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না, টোটাল টাইম। আবার আমরা জানি কিন্তু টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি টোটাল তিনবার ইকুয়াল ডিস্টেন্স আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সকে ইন্ডিভিজুয়াল স্পিড দিয়ে ভাগ করলে ইন্ডিভিজুয়াল টাইম পাবো 3বার, এবং সেই 3টাকে একত্র করলে টোটাল টাইম পেয়ে যাব। ঠিক আছে, এবারে সেটাকে টোটাল ডিস্টেন্স দিয়ে কে এই টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমরা এভারেজ স্পিড পেয়ে যাব। তাহলে সেই জন্যই আমরা কী করবো না, 60, 25 আর 40-এর এলসিএম নেবো। ঠিক আছে, তো 60, 25, 40-এর এলসিএম কত হবে, কত নেওয়া যায়। ঠিক আছে, দেখো কত নেওয়া যায়, 200, 300, 400 নেওয়া যায় না, 400 তো নেওয়া যায় না। কত হবে দেখো, আমি এলসিএম নেওয়া পদ্ধতিটা 5 × 12, 60, 5 × 12 ইন্টু এর ফ্যাক্টরাইজ করবো। 25, একটা 5 আছে আর একটা 5 নিলাম, আর 40-এর 5 × 8, তো 5 × 4 এখানে পাবো, এখানে 2 নিলাম। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 600। ঠিক আছে, 600। তো এটা আমাদের এলসিএম, এর এলসিএম। তাহলে এটা আমাদের এখন ইন্ডিভিজুয়ালি এক একটা ডিস্টেন্স, এটি আমরা কি ইন্ডিভিজুয়ালি এক একটা ডিস্টেন্স, ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স, এটা কিন্তু টোটাল ডিস্টেন্সটা নয়। আমি বারবার বলছি, এটা কিন্তু টোটাল ডিস্টেন্সটা নয়। 3বার ইকুয়াল ডিস্টেন্স গেছে, সেই এক একটা ডিস্টেন্স হচ্ছে 600 কিলোমিটার। তো এটা কী করলাম, এটা কিচ্ছু না, 60, 25 আর 40-এর এলসিএম নিলাম, ব্যাস। তো তোমরা নিজের মতো করে করে নিও। এটা 600 হয়ে গেল। তো 600 কিলোমিটার ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স, অর্থাৎ প্রথম 600 কিলোমিটার গেছে। তো টোটাল ডিস্টেন্স বের করতে হবে, টোটাল ডিস্টেন্স 1800, কিন্তু টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, বা একটু বোঝার সুবিধার্থে আমি দেখো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তার টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু কত হবে, 3 × 600। টোটাল টাইমে এবার বের করব। দেখো প্রথম 600 কিলোমিটারটা 60 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, অর্থাৎ 600 কিলোমিটারটা 60 কিলোমিটার/আওয়ার, এইটা প্রথম টাইম। দ্বিতীয় 600 কিলোমিটারটা 25 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তৃতীয় 600 কিলোমিটারটা কত বেগে, 40 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তা টোটাল ডিস্টেন্স হয়ে গেল 1800, বা এটার টাইম একটা 10 পেলাম, একটা কত পাবো, 24 পাবো, তাই না, কারণ 25, 24-এ 600 হয়, আরও একটা 15 পাবো। তাহলে টোটাল 1800, আর টোটাল টাইমটা কত হয়ে গেল, 25 আর 24-এ 49। ঠিক আছে, 25, 24-এ 49, তাহলে 1800 বা 49। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশনের মধ্যে ফ্র্যাকশনে করতে হবে। তো যদি ফ্র্যাকশনে করি কত আসছে দেখো, 3 দিয়ে যাচ্ছে 3। ঠিক আছে, 147, তাহলে থাকছে কত না, 33, তাই না, 33 মানে 330, 6 দিয়ে যাবে আই থিঙ্ক, 330 দিয়ে তাহলে 6×9 54, 6×4 24, মানে হচ্ছে 294, আর 330 মানে 36 থাকছে, তাই না, 36, 360 দশমিক যদি যায়, তাহলে 360,
সাত সাত দিয়ে যাবে, মানে অ্যাপ্রক্স এরকমটা আসবে, ঠিক আছে, 36.7 এরকম অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে, ঠিক আছে। এত কিলোমিটার পার আওয়ার, তোমরা ক্যালকুলেশনটা করে নাও ব্যাস। যেটা বোঝার ছিল এখানে সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ইকুয়াল ডিস্টেন্স তিনটা বলেছে, তাহলে প্রথম ডিস্টেন্সটা নেবো কীভাবে আমরা, না অ্যাকচুয়ালি 60, 25, 40-এর যদি আমরা এলসিএম নিই তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তোমরা যে কোনো নিতে পারতো, তোমরা 1, 1, 1, 3 নিতে পারতে, যে কোনোভাবে যেভাবে পারবে নিতে পারবে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এইভাবে নিলাম, ঠিক আছে। পরের প্রশ্ন, A can complete 2/3 of a work in 8 days, B can complete 3/5 of the same work in 12 days, and C can complete 4/9 of the work in 8 days, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এ 2/3 কাজ করতে পারে 8 দিনে, তার টোটাল কাজটা করতে পারে কত দিনে দেখো। এটা কিন্তু আমরা দেখো আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আমি শর্টটেক শিখিয়ে দেবো, ঠিক আছে। এ ক্যান কমপ্লিট 2/3 অফ এ ওয়ার্ক ইন 8 days, তাহলে 2/3 কাজ যদি 8 দিনে করতে পারে, তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করতে পারে, 8/2/3। অ্যাকচুয়ালি 1 ইউনিট কাজ কত দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে, এটা 12 দিন। এটা কিন্তু 8 দিন ছিল, এটা 2/3 ওয়ার্ক, ডাবল ফর ওয়ার্ক ছিল, ঠিক আছে, ওয়ার্ক, এটা ওয়ার্ক। তো আমি এখান থেকে ডিরেক্টলি করতে পারবো কীভাবে, দেখো আমরা কি বলছি, এই যে কোনো একটা ফ্র্যাকশন, এই যে 2/3 একটা ফ্র্যাকশন ছিল, সেই কোনো ফ্র্যাকশনের এটা হয় টোটাল, নিচেরটা যেটা অ্যাকচুয়ালি আমাদের যেটা ডিনোমিনেটর বা হর যাকে বলি আমরা, আর যেটা নিউমারেটর বা লব সেটা এক্সিস্টিং, মানে সেটার মধ্যে কতটা, ঠিক আছে, বা কোনটা সেইটা মিন করে, তাই না। তাহলে হয়ে গেল। তাহলে দেখো 2/3 হচ্ছে, তার মানে 3 ইউনিট টোটাল কাজ, 2 ইউনিট কাজ করে 8 দিনে, এখান থেকে বলতে পারি তা 2 ইউনিট কাজ করে 8 দিনে, 2 ইউনিট কাজ, ঠিক আছে, 2 ইউনিট বা 2 রেশিও যাই বলো না কেন, তাহলে 1 রেশিও কাজ করে ও 4 দিনে, এটা তো বলতে পারি। আর টোটাল কাজ কিন্তু 3 রেশিও বা 3 ইউনিট যাই বলো না কেন, তাহলে 3 রেশিও কাজ করে কিন্তু 3 × 4 = 12 দিনে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12 বেরিয়ে গেল। আবার আমি আরও বোঝাচ্ছি যে এটা আমাদের এত ক্যালকুলেশন করতেই হবে না, দেখে বলতে পারো কীভাবে। দেখো বি ক্যান কমপ্লিট 3/5 অফ দ্য সেম ওয়ার্ক ইন 12 days, মানে নিচেরটা টোটাল, এটা এক্সিস্টিং, মানে 3 ইউনিট কাজ করে 12 দিনে, 1 ইউনিট 4 দিনে, 5 ইউনিট 20 দিনে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল কাজটা 20 দিনে করবে। তেমনই এটা বলেছে সি 4 আর 9 বলেছে 8 দিনে, মানে অ্যাকচুয়ালি টোটাল কাজটা কিন্তু 18 দিনে করতে পারে। দেখো আমি দেখেই বলে দিলাম, কারণ কি 4 ইউনিট 8 দিনে, 1 ইউনিট 2 দিনে, 9 ইউনিট 18 দিনে, 9 ইউনিটের টোটাল, সরি। তো ব্যাস, তাহলে আমরা এই যে বুঝিয়ে দিলাম। তো এরপর আমি দেখো লিখছি, এ কদিনে করতে পারে, 2/3 যদি 8 দিনে করে, অর্থাৎ টোটাল কাজটা কদিনে করতে পারবে, 12 দিনে। বি অ্যাকচুয়ালি 3 × 5 = 12 দিনে, মানে অ্যাকচুয়ালি 20 দিনে করতে পারবে টোটাল কাজটা। সি 4 আর 9 8 দিনে, অ্যাকচুয়ালি টোটাল কাজটা 18 দিনে করতে পারবে, ঠিক আছে। আর এদের এলসিএম নিলে টোটাল ওয়ার্ক পাবো, এটা তো এদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেলাম, যেই 12 দিনে করতে পারে, 20 দিনে, 18 দিনে করতে পারে। এদের এলসিএম নিলে আমি তো টোটাল ওয়ার্ক পাবো, ঠিক আছে, এক্সিস্টিং ওয়ার্ক, মানে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কতটা কাজ রয়েছে তার মধ্যে এদের এফিসিয়েন্সি বের করতে হবে, কত নিয়ে কোটা করতে পারছে। তাহলে 12, 20, 18 এফিসিয়েন্সি কত হয়, অ্যাকচুয়ালি 180, তাই না, 180, ঠিক আছে। তাহলে দেখো এই যে এর এফিসিয়েন্সি বের করব, আমরা জানি এফিসিয়েন্সি = টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 180 ইউনিট বা রেশিও যাই বলো না কেন, টোটাল টাইম হচ্ছে 12 দিন, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে কিন্তু 15 ইউনিট বা রেশিও। এর টাইম হচ্ছে 9 আর এর টাইম হচ্ছে 10, সরি টাইম বলছি এফিসিয়েন্সি। তাহলে প্রথমে এর এফিসিয়েন্সি 15, বির এফিসিয়েন্সি 9, সির এফিসিয়েন্সি 10 হয়ে গেল। এরপর কী বলেছে দেখো, এ অ্যান্ড বি ওয়ার্কড টুগেদার ফর 5 days, তাহলে এ আর বির এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 15 + 9 = 24, তাহলে টোটাল এফিসিয়েন্সি 24। ওরা যদি 5 দিন কাজ করে কতটা কাজ করতে পারবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি 24, 5 দিনে কতটা কাজ করবে, 5 দিনে
অ্যাকচুয়ালি কতটা কাজ করবে না 5 × 24 = 120, এত ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত আমার 180 টোটাল ওয়ার্ক আমার 180, তার মধ্যে 120 কাজ হয়ে গেল, অর্থাৎ 120 ইউনিট কাজ হয়ে গেল এর বিয়ের দ্বারা। কোশ্চেনে কি বলেছে, এখন বলেছে সি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, কতদিন সময় লাগবে বাকি কাজটা করতে, অর্থাৎ 180 ইউনিট টোটাল কাজ, 120 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি কাজ 60 ইউনিট, এই 60 ইউনিট কাজ করতে সি এর কতদিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 60 ইউনিট কাজ করতে সি এর কতদিন সময় লাগবে না, টোটাল কাজ ছিল 180 হয়ে গেছে 120, বাকি রয়েছে 60, এই 60 ইউনিট কাজ করতে সি এর কতদিন সময় লাগবে না, আমরা টাইম সমান টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি, আর সির এফিসিয়েন্সি কত 10 ইউনিট, তাহলে অ্যাকচুয়ালি 10 দ্বারা ভাগ করলে আমরা টাইমটা পেয়ে যাবো, তাহলে 6 দিন। তাহলে অ্যাকচুয়ালি যে বাকি কাজটা সি এর করতে 6 দিন সময় লাগবে। ঠিক আছে, পরের প্রশ্ন, এ শপকিপার বাইজ এ নোটবুক ফর 85, he wants a profit of 20% after giving a discount of 15%. দেখো এখানে বলেছে মার্ক প্রাইসটা কত, তো এখন কস্ট প্রাইসে মার্ক প্রাইসের একটু আমরা স্বাদ পাচ্ছি, গন্ধ পাচ্ছি, তাই না? আর আমি আগেও বলেছি যে আমাদের কস্ট প্রাইস আর মার্ক প্রাইস অর্থাৎ সিপি আর এমপি বা এমআরপি মার্ক প্রাইস, এদের রেশিও কী হয়, সিপি রেশিওটা কী হয় না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, আর এমপি রেশিওটা কী হয় না 100 প্লাস প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, সিপির এমপি যদি রেশিওটা বের করতে চায় তাহলে এখান থেকে পেয়ে যাব কি বলেছে যে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট কত ডিসকাউন্ট দিয়েছে 15% ডিসকাউন্ট, তার ডিসকাউন্ট পার্সেন্ট দেবো এখানে, আর এমপিটা হবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট, প্রফিট কত 20, তাহলে 20, তাহলে এখানে সিপি আর এমপির যেটা রেশিও কী হবে, এটা 85/120, এটা ফার্দার ক্যালকুলেশন করলে 17/24। ঠিক আছে, 17/24। ঠিক আছে, বা যদি আমরা 85 আর 120 রেশিও রেখে দিতাম তাহলে হতো, কেন হতো না, আমাদের ডিরেক্টলি বলে দিয়েছিল কস্ট প্রাইসটা 85 টাকা, তাহলে 85-এর ভ্যালু 85 হয়ে যেত, তাহলে 120 বলে 100, এখান থেকেও দেখো তার মানে আমার সিপি 17, এমপি 24, সরি, আর এখানে সিপির অর্থাৎ কস্ট প্রাইস কত 85 বলে দিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি 17-এর ভ্যালুটাই 85 ইউনিট, 17 ইউনিটের ভ্যালু 85 টাকা বলে দিয়েছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5 টাকা, আর আমাদের 24 ইউনিটের ভ্যালু কত 24 × 5 = 120। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আছে, যেটা মনে রাখা সেটা এই জায়গাটা যে সিপি আর এমপি রেশিওটা কী হয় না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এটা কেন হয়, এটা এই যে রেশিওটা কেন হয় না, আমাদের কোনো একটা জিনিস অ্যাট এ টাইম তার বিক্রয় মূল্যটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে যদি কস্ট প্রাইসকে সিপি ধরি আর আমরা বিক্রয় মূল্যকে এসপি ধরি আর মার্ক প্রাইসকে এমপি ধরি, তা দেখো কীভাবে ইকুয়েশনটা বিল্ড হয়। এই যে বলেছিলাম না সিপি আর এমপি রেশিওটা 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বা 100 প্লাস প্রফিট পার্সেন্ট কেন হয়, অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে যে এটা তো আমি ব্যাস মুখস্থ মতো বলে দিলাম, অ্যাকচুয়ালি হয় কেন, তো সেটা আমি দেখো এখন বিল্ড করছি। ঠিক আছে, এখানে দেখো আমি কি বললাম যে কোনো একটা প্রোডাক্টের অ্যাট এ টাইম এসপিটা কনস্ট্যান্ট, বিক্রয়টা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো বিক্রয়টা যদি কনস্ট্যান্ট রাখি আর সিপি আর বিক্রমের মধ্যে রিলেশনটা কী হয় না, অ্যাকচুয়ালি
সিপি ইন্টু অ্যাকচুয়ালি কী হয় না, দেখো আমাদের যদি এটা ধরি যে অ্যাকচুয়ালি যদি X% প্রফিট ধরি, Y% আমরা ধরলাম যে ডিসকাউন্ট দিয়েছি, তাহলে সিপির যদি X% প্রফিট হয় তার মানে অ্যাকচুয়ালি এটা হয়, এটা যদি একটু ক্যালকুলেশন করি, যদি X% প্রফিট হয় তাহলে অ্যাকচুয়ালি এটা 100 হয়ে যাবে, এটা 100 + X হয়ে যাবে, ঠিক আছে। এটা তার মানে এটা এসপি হয়ে গেল। আর এটা এমপির দ্বারা কি করা যাবে না, এমপি ইন্টু মানে এটা 100 হয়ে যাবে, 100 - X হবে, আমরা ওয়াই ধরেছি তাই না। তো দাঁড়া একটু ছোটো ছোটো লিখি, ঠিক আছে। কি বললাম যে সিপি ইন্টু 100 + X/100 অর্থাৎ X% প্রফিট, তাহলে এটা আমাদের এসপি হয়ে গেল, ইকুয়ালস টু এমপি ইন্টু Y% ডিসকাউন্ট দিচ্ছি আমরা, তাহলে 100 - Y/100। এরপর দেখো এই যে 100 দুটো ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে সিপি ইন্টু 100 + X ইকুয়ালস টু এমপি ইন্টু 100 - Y। এখানে দেখো এক্সটা কী বলেছি, প্রফিট পার্সেন্ট, ওয়াইটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে এরপর যদি সিপি আর এমপির রেশিওটা বের করতে চাই, সিপি আর এমপির যদি রেশিওটা বের করতে চাই কী হবে, 100 - Y/100 + X। দেখো এখানে কী বলেছিলাম, ওয়াইটা ডিসকাউন্ট পার্সেন্ট, এক্সটা প্রফিট পার্সেন্ট। দেখো আমি এটাই লিখেছি, সিপি আর এমপির রেশিওটা কী লিখেছি না, 100 - ডিসকাউন্ট পার্সেন্ট বা 100 + প্রফিট পার্সেন্ট, ঠিক আছে। আশা করি কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ ওয়ার্ক ইজ ডান বাই P and Q, Q and R and R and P in 12, 15 and 20 days, ঠিক আছে, রেসপেক্টিভলি, যথাক্রমে PQ, QR, RP 12, 15, 20 দিনে একটি কাজ করে। তারা বলেছে পি একা কাজটি কতদিনে করতে পারবে, ঠিক আছে, পি একা কাজটি কতদিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে পি অ্যান্ড কিউ কাজটি কতদিনে করছে, পি অ্যান্ড কিউ কাজটি করছে 12 দিনে। কিউ অ্যান্ড আর কাজটি কতদিনে করছে, 15 দিনে। সর্বশেষে আর অ্যান্ড পি কাজটি কতদিনে করছে, 20 দিনে। তাহলে 12, 15, 20, এফিসিয়েন্সি 180, এফিসিয়েন্সি বলছি এবার এলসিএম, এবং এলসিএম নিলে টোটাল ওয়ার্ক পাই। তাহলে 12, 15, অ্যাকচুয়ালি 180কে 12 দিয়ে ভাগ করলে 15 পাবো, সেটা আমাদের পি অ্যান্ড কিউর এফিসিয়েন্সি পাবো। 180কে 15 দিয়ে ভাগ করলে 12 পাবো, সেটা আমাদের কিউ অ্যান্ড আর এর এফিসিয়েন্সি পাবো। 180কে 20 দিয়ে ভাগ করলে আমরা অ্যাকচুয়ালি 9 পাবো, ঠিক আছে। তো সরি, এটা 60ও নেওয়া যেত, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি 60 নিই, এটা শুরু মানে অ্যাকচুয়ালি এলসিএম তো বলছি যখন, তাহলে এটা 60 নিই। এলসিএম বলছি যখন 180 নিলেও হতো, অঙ্কটা হতো না এমনটা না, কিন্তু যখন এলসিএম টার্মটা ইউজ করছি তখন অ্যাকচুয়ালি রাইট এলসিএমটাই নেওয়া যায়। তো এটা 60 এলসিএম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 12, 5, 60, 15, 4, 60, 20, 3, 60, মানে অ্যাকচুয়ালি পি এ কিউ রেফারেন্সি 5, কিউ আর রেফারেন্সি 4, আর পি এ রেফারেন্সি 3। তার মানে অ্যাকচুয়ালি দেখো পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি এগুলো আছে, এটাই আমি লিখলাম, অর্থাৎ পি অ্যান্ড কিউকে প্লাস প্লাস দিয়ে করলাম আমি। বিশেষ কত গেল, 5 + 4 + 3। এখন দেখো পি দুবার আছে, কিউ দুবার আছে, আর দুবার আছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি 2 × পি প্লাস কিউ প্লাস আর, এফিসিয়েন্সি কত, 5, 4, 9, 3, 12। তার মানে দেখো পি প্লাস কিউ প্লাস আর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 6 হয়ে গেল। এবার কার মান চেয়েছে, পি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কতদিন সময় লাগবে পি এর। টোটাল ওয়ার্ক তো জানি আমরা 60, তাহলে পির যদি এফিসিয়েন্সি পেয়ে যায় তাহলে পি এর টোটাল কত সময় লাগে সেটা পেয়ে যাবে।
তাহলে পি এফিসিয়েন্সি বের করতে হলে পি প্লাস কিউ প্লাস আর এফিসিয়েন্সি 6। তো যদি পি এফিসিয়েন্সি বের করতে চাই এখান থেকে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সিটা মাইনাস করতে হবে। তাহলে কিউ প্লাস আর এর কিউ অ্যান্ড আর এফিসিয়েন্সি কত 4। তাহলে এখান থেকে কিউ অ্যান্ড আর এফিসিয়েন্সি মাইনাস করি, তাহলে দেখো পি এফিসিয়েন্সিটা কত পেয়ে যাবো, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত 6 মাইনাস 4। তাহলে পি সমান 2, মানে পি অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি এটা, ঠিক আছে। 2 ইউনিট বা যাই বল 2 রেশিও যাই বল না কেন, তাহলে 2 হয়ে গেল। এরপর টোটাল ওয়ার্ক তো আমাদের 60, তাহলে পি এর সময় কত লাগছে না 60/2, অ্যাকচুয়ালি 30 দিন সময় লাগবে। পি যদি একা কাজটা করতে যায় 30 ডেজ বা 30 দিন সময় লাগবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, 2x + 1/3x + 1 অ্যালজেব্রার খুব সুন্দর একটা টপিক 1। তাহলে এটার ভ্যালুটা কত বের করতে হবে আমাদের, ঠিক আছে। দেখো এটা কিন্তু দুভাবে করা যাবে, এইভাবে এটা যদি আমরা একবার রিরাইট করি 2x + 1/3x + 1 = 0, তাহলে দেখো 2x + 1/3x = -1, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 6x² + 1/3x = -1, 6x² + 1 = -3x। দেখো এরপর কি করতে পারি আমরা, না এরপর আমার যেহেতু এখানে কী পেয়েছে 27x চেয়েছে, মানে 3x হোল কিউব, 3x তার হোল কিউব = 27x³, তাই না। আর তেমনই 8x তার হোল কিউব মানে 2x, সরি 8x মানে 8x³ মানে 2x তার হোল কিউব, তার মানে 3x উপরে চায় আর 2xটা নিচে চায়। তাহলে যদি 3xটা উপরে চায়, তাহলে যদি এইটাকে আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 2 দ্বারা ভাগ করি, দেখো কী পাচ্ছি, মানে তাহলে কী পাবো, সরি 2x দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2x দ্বারা ভাগ করলে কী পাবো, যদি এটাকে 2x দ্বারা ভাগ করি 6x² + 1/2x = 3x/2x, এটা মাইনাস আছে, ঠিক আছে। কত হয়ে যাচ্ছে 6x² / 2x হচ্ছে 3x + 1/2x = -3/2। তাহলে এরপর দেখো যদি আমি এটা কিউব করি বোথ সাইডে, তাহলে এই মানটা পেয়ে যাব। তো এই মানটা আরও একটা পদ্ধতিতে আনা যায়, যেটা কি বললাম, যে আমি যদি এটা 1 নম্বর পদ্ধতি, আর একটা হচ্ছে কি না 2x + 1/3x + 1 = 0, মানে অ্যাকচুয়ালি 2x + 1/3x = -1। এখান পর্যন্ত এলো। আমি যদি এটাকে ডিরেক্টলি 3/2 দ্বারা গুণ করি, মানে 3/2 দ্বারা যদি গুণ করে দিই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে 3/2 দ্বারা গুণ করে দিই, কী হচ্ছে দেখো, যদি 3/2 দ্বারা গুণ করি, তাহলে দেখো 3/2 দ্বারা গুণ করি অর্থাৎ 2x × 3/2 + 1/3x × 3/2 সমান -3/2। এটা কি পেলাম, এটা পেলাম দেখো 2 ক্যান্সেল আউট হচ্ছে, মানে 3x পেয়ে যাচ্ছি, প্লাস 3 ক্যান্সেল আউট হচ্ছে 1/2x পাচ্ছি = -3/2। দেখো এটাই পেয়েছিলাম 3x + 1/2x = -3/2, এটাই পেলাম 3x + 1/2x = -3/2। তোমাদের যেটা মন চায়, যেটা সুবিধা মনে হবে সেটাতে ফলো করো, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করতে হবে। এরপর আমাদের কী বলেছিল 27x³ আর 1/2x³ মানে অ্যাকচুয়ালি 1/8x³ এটা চেয়েছিলাম, তার মানে আমাদেরকে অভিভাবককে এখন কী করতে হবে, কিউব করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনটা কী বলেছিল, মানে কিউব রুট অফ 27x³ + 1/8x তার হোল কিউব, ঠিক আছে। কিউব রুট অফ এটা আমাদের একটা ভ্যালু পেয়েছি, ঠিক আছে, এটা আমাদের একটা ভ্যালু পেয়েছি, ঠিক আছে। তাহলে এটা কী বলছে 27x³ + 1/8x তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিউব রুট অফ মানে a³ + b³ ফর্মুলা, a³ + b³ কী হয় না a, আর 27কে 3x তার হোল কিউব মানে a, ঠিক আছে, a + b তার হোল কিউব -3ab ইন্টু a - a মানে a + b, সরি a + b বলতে
3x প্লাস 1/2x। যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু 27x কিউব আর 1/8x কিউব, এটা কি লিখতে পারি, এটা 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা আসছে, সেই এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কী হয় না, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি কিউব রুট অফ, এটা কি চলে এলো দেখো, এটা 3x প্লাস 1/2x তার হোল কিউব, যদি এটাকে ক্যালকুলেশন করি মাইনাস, এটা কি আসছে, এটা চলে আসছে, এটা এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা চলে আসছে 9/2 3x প্লাস 1/2x। ঠিক আছে, এবার দেখো 3x প্লাস 1/2x এর মান কত পেয়েছি, -3/2। তাহলে ভ্যালু মানটা যদি পুট করি আমরা, 3x প্লাস 1/2x তার হোল কিউব মানে হচ্ছে -3/2 তার হোল কিউব, এখানে হয়ে যাচ্ছে -9/2, আর 3x প্লাস 1/2x হচ্ছে -3/2। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো ক্যালকুলেশন করার পর কি আসছে, এটা বলেছে কিউব রুট অফ, এটা হচ্ছে -27/8, এখানে আসছে কত, প্লাসে 27/4, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, কিউব রুট কী হয়ে যাবে, এটা কিন্তু 27/8 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 27/4 থেকে যদি 27/8 বিয়োগ করি, একটা 27/8 থেকে যায়, তাহলে 27/8 কিউব রুট বলতে এটা 3/2 হয়ে যায়। ঠিক আছে, যদি তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, কিউব রুট অফ এটা হয় 3/2 তার হোল কিউব করতে পারি, তাহলে কিউব রুট বলতে আমরা যদি আরও সহজ করে করি, এটা পাওয়ারের 3 তার হোল পাওয়ারে 1/3 কিউব রুটটা, তাহলে এই পাওয়ারে গুণ হয়, 3 × 1 অ্যাকচুয়ালি 3/2। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ারেন্স। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমাদের সেশনটা ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং সলিউশনস করতে পারো। আর অবশ্যই ভালো লাগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।